শুভ সকাল বন্ধুরা, স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা একদম অন্যরকম ছিল অন্য দিনের থেকে। আজকে কিন্তু আমি আমার বাপের বাড়িতে নেই, আজকে আমার শ্বশুর বাড়িতে এসেছি, কারণ আমার কাকিমা শাশুড়ি মারা গেছে। এই কদিন আমাদের অসহ্য ছিল, সেজন্য কিন্তু একদম সময় পাইনি ভিডিও করার। তো তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে সময় হয়েছে, মোটামুটি আজকে একটু ফ্রি আছি, কারণ বাড়িতে রান্না বান্না কিছু হচ্ছে না। আর দেখো, সেজন্য আমার আর বেবির জন্য অনেকটাই টাইম আছে। আর এদিকে দেখো, আমার বেবি উঠে পড়েছে আর আমার দাদু তাকে নিয়ে বসে আছে। আমি সেই টাইমে একটু নিজের কাজগুলো করে নিচ্ছি, কারণ সকাল থেকে বেবিকে নিয়ে বসেছিলাম, সেজন্য কিন্তু একদমই নিজের জন্য কোনো সময় পাইনি। তারপর এই যে বড় মেয়েকে এসেছি, ওকেও ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, এখনও কিছু করা হয়নি। তো এদিকে দেখো, আমার যা কিন্তু ঝাঁট দিচ্ছিল আর আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি ভিডিও বানাচ্ছি, কারণ ওরা কিন্তু কেউই জানে না এখনও যে আমি ভ্লগ ভিডিও বানাই। গ্রামের দিকে এই একটাই প্রবলেম, সোশ্যাল মিডিয়াকে তেমন কেউ পছন্দ করে না আর তেমন করে কিছু বোঝেও না। সেজন্য যদি তুমি কোনো ভিডিও করতে যাও, সেখানে অনেক কথা শুনতে হয় আর অনেক কিছুই করতে হয়। তো কি বলতো, এখন তো আমি বাপের বাড়ি থেকেই চ্যানেলটা স্টার্ট করেছি, ওখান থেকেই তোমাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, কিন্তু এখানে এসে এখনও পর্যন্ত কোনো ভিডিও বানাইনি, সেজন্য কিন্তু ওরা জানেও না। তো যাই হোক, দেখো এদিকে শাশুড়ি মা আমার বেবির যে কাঁথাপত্রগুলো যেগুলো ছিল সেগুলো একটু ধুয়ে দিচ্ছিল, কারণ সবেমাত্র 1 মাস হয়েছে আমি মা হয়েছি। তো এখন থেকে আমি ওই কাজগুলো কিন্তু করতে পারছি না, সেজন্য শাশুড়ি মা একটু হেল্প করছিল আমাকে। আর এদিকে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছিল, সকালের যে জলখাবার তারই কিন্তু প্রস্তুতি চলছিল, আর দুপুরবেলারও যে খাবার হবে সেগুলোরও প্রস্তুতি চলছিল। আর এদিকে দেখো, আমার মেয়ে কিন্তু চা খাবে বলে খুব বায়না করছে ওর বাবার কাছে। তো আমি বাড়িতে এসে দেখছি যে এখনও পর্যন্ত ঝাঁটটার তেমনভাবে দেওয়া হয়নি, আমি সেজন্য দেখো একটু ঝাঁট দিয়ে নেব। আর আমাদের এটা রান্নাঘর, জানো তো, কিন্তু একদম গোছানো নেই, সেজন্য তোমরা কিছু মনে করো না, কারণ আমি তো এখন বাড়িতে নেই, সেজন্য কোনো কিছুই কিন্তু গোছগাছ নেই তেমন করে। আসলে শাশুড়ি মা রান্না বান্না করতেই মানে তার অনেক সময় চলে যায়, আর সে অতটা পারেও না। এইসব গোছগাছগুলো আমি কিন্তু করে থাকি, আর যেহেতু আমি বাড়িতে নেই, সেজন্য সব কিছুই অগোছালো হয়েই পড়ে আছে। জানো তো, ডেলিভারির পর কিন্তু আমার এত পিঠের শিরের যন্ত্রণা হচ্ছে, কি বলবো। যে মেরুদণ্ডটা আছে না, ওটা যেন মাঝে মাঝে ভীষণভাবে ব্যথা করে আর যন্ত্রণা করে, সেজন্য ঝুঁকে ঝাঁট দিতে কিন্তু আমার বেশ কষ্টই হচ্ছে এখন। কিন্তু কি করব বলো, এরকমভাবে নোংরা কিছু আমি দেখতেই পারি না, আমার ভীষণ বিরক্ত লাগে। আসলে কি বলতো, ভাঙা ঘর হলেও সেটাকে যদি গোছগাছ করে রাখা হয়, পরিষ্কার রাখা হয়, সেটাই কিন্তু ভালো লাগে দেখতে, আর একটা শান্তিও খুঁজে পাওয়া যায়। আর মাটির বাড়ি হলেই বাকি, নিজের ঘর সবসময় নিজেরই হয়। নিজের ঘর যতই ছোট হোক, যতই খারাপ হোক, সেটা কিন্তু নিজের ঘর, একদম শান্তির জায়গা, তাই না বলো? দেখো, ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নেওয়ার পর আমি কিন্তু আমার মেয়েকে খেতে বসে করিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া হয়ে যেতেই আমি কিন্তু প্যান্ডেলে চলে এসেছিলাম খাওয়ার জন্য। আমাদের রান্নাঘরের সামনেই কিন্তু প্যান্ডেলটা হয়েছে। আর দেখো, অনেকেই কিন্তু সকালে জলখাবার খেতে বসে গেছে। এদিকে দেখো, আমিও একটা পাতায় মুড়ি নিয়ে নিয়েছি, আর ভিডিও করছিলাম বলে জানো তো, সবাই কেমনভাবে আমার দিকে যেন অবাক হয়ে দেখছিল। আমার বেশ একটু লজ্জাও করছিল, কিন্তু তোমাদের সাথে তো অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, সেজন্য আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো, এদিকে এসে দেখি যে আমার মেয়ে কিন্তু একটা বাচ্চার সাথে খেলা করছে, আমাদের পাড়ার বাচ্চা। কি রান্না হচ্ছে গজি? কি রান্না হচ্ছে? সবজি রান্না। আমার বড় মেয়ে তো এখনো বাচ্চা, ওর মাত্র 3.5 বছর বয়স, জানো তো। এই সময়ও কিন্তু ওকে সব সময় লক্ষ্য রাখতে হচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সব সময় খেয়াল রাখতে হয়। তারপর তো ছোট আছেই। অনেকে বলে প্রথম বাচ্চার পর দ্বিতীয় বাচ্চা তাড়াতাড়ি নিয়ে নিলে একসাথে মানুষ হয়ে যায়, পরে ঝামেলা কম হয়, কিন্তু আমি বলবো একদমই সেটা ঠিক নয়। জানো তো, দুটো বাচ্চার ঝামেলা কিন্তু সব সময় বেশি হয়। আমি এই দুটো বাচ্চা নিয়ে কিন্তু একদম হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। কি বলতো, দুটো বাচ্চা কাছাকাছি নিলে কি হয়,
বড় যে বাচ্চাটা আছে তার দিকে কিন্তু নজর দেওয়া হয় না তেমন করে। তাও আমি যতটা পারি ততটাই কিন্তু চেষ্টা করি আমার বড় মেয়েরও সমানভাবে যত্ন নেওয়ার, কিন্তু তাও কর্তব্যে একটু অবহেলা তো থেকেই যায়। ঠিক যতটা তার প্রাপ্য ততটা দিতে পারি না, সেই জন্য কিন্তু ভীষণ খারাপ লাগে মাঝে মাঝে। নিজেকে সবসময় একটা কেমন অপরাধী মনে হয়। দেখো আমার ছোট্ট পুচকুটাকে একটু গরম জল দিয়ে গাটা মুছিয়ে দিয়ে আমি কিন্তু একদম চলে এসেছি এই রান্নার দিকে। এখানে আমার যা ননদ অনেকেই কিন্তু দেখো লুচি বেলছে, আর এদিকে রান্না হচ্ছে। তো রানীরা এসেছে আর দেখছো রান্না বান্না সব কিন্তু চলছে, আর এদিকে লুচি ভাজা হবে সেজন্য লুচিগুলো বেলা হচ্ছিল। আজকে আসলে আমার কাকিমার শাশুড়ির শ্রাদ্ধের দিন, তো সেজন্য অনেক আত্মীয় কিন্তু নিমন্ত্রিত আছে, তাদের জন্য দুপুরের এই রান্নাবান্না হচ্ছে। আর এদিকে আমি চলে এসেছিলাম একটু শ্রাদ্ধের জায়গাতে, যেখানে কিন্তু শ্রাদ্ধের কাজ হচ্ছিল। আর এদিকে দেখো আমার ভাসুর আর দেওর হয়, তারা দুজনেই বসে গেছে শ্রাদ্ধের জন্য। এত কিছু আয়োজন দেখে কিন্তু আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি আগে কোনোদিন শ্রাদ্ধ কিন্তু দেখিনি। তো বসে বসে দেখছিলাম অনেক কিছু আয়োজন হচ্ছিল, আর কত কি নিয়ম ঠাকুরমশাই বলছিলেন, তো সেইগুলো শুনেই কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো দূর থেকে একটু কাকিমা শাশুড়ির ফটোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, কারণ সামনে যাওয়া যাবে না এখন। জানো তো, যত দেখছিলাম তত ভাবছিলাম মানুষের জীবনে হয়তো কিছুই নেই, এই মৃত্যুটাতে একদম সব কিছু শেষ। তাও আমরা কত আশা রাখি জীবনের প্রতি, কত হিংসা বিদ্বেষ করি, তা কিন্তু বলার নয়। জানো তো, প্রথমে যখন বিয়ে হয়ে এসেছিলাম আমাদের বিয়েটা কিন্তু এই বাড়ি থেকে কেউই মেনে নেয়নি। তো এই কাকিমা কিন্তু খুব কথা বলতো, যখন মন খারাপ করে বসে থাকতাম তখন গিয়ে অনেক গল্প সল্প করতো, আর ভীষণ মজার মানুষ ছিলেন। জানো তো, সবাইকে কিভাবে হাসাতে হয় সেটা সে ভালোই জানতো। আর কাকিমা কিন্তু খুব সংসারী ছিল, জানো তো, সংসারটাকে এমনভাবে চালাতো যে তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার বাকি রয়ে গেল। কিন্তু আমাদের সবাইকেই একদিন হয়তো চলে যেতে হবে, কোনো না কোনো আশা আকাঙ্ক্ষা এখানে রেখে দিয়েই। কিন্তু কি জানো তো, কাকিমার বয়সটা অনেক কম ছিল, এখনও কিন্তু মৃত্যুর অনেক হয়তো বাকি ছিল, কিন্তু ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় সেটাই কিন্তু বোঝার নেই। কাকিমার ব্রেন টিউমার হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। 3টা বছর মোটামুটি সারভাইভ করে তারপর এতদিনে কিন্তু কাকিমা চলে গেলেন আমাদের ছেড়ে। তো কাকিমার কথা মনে পড়লে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তারপর উনি যখন মারা যান তখন 3 ছেলে মেয়ের কেউই কিন্তু তার পাশে ছিল না। যাই হোক, ওইদিকে শ্রাদ্ধের কাজ চলছে, আমি কিন্তু একটু চলে এসেছি প্যান্ডেলে, কারণ খাবার দেওয়া হয়ে গেছে দুপুরের, আর আমার মেয়ে খেতে বসেছে, ওকে একটু খাইয়ে দেব, কারণ ও নিজে হাতে খেলে একদম ছড়িয়ে ছিটিয়ে খাবে। আর বাড়িতে যদিও নিজে হাতে মাঝে মধ্যে খাই, কিন্তু এখানে অনেকক্ষণ টাইম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে তো খাওয়া চলবে না, সেজন্য আমি কিন্তু চলে এসেছি। দেখো মেয়ে কিন্তু খাচ্ছে, আমি কিন্তু ওকে একটু খাইয়ে দেব, আর ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে নেব, কারণ আমাকে খিদেও পেয়েছিল। আর ওদিকে আমার ছোট মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম করে দিয়ে এসে দেখো আমিও কিন্তু বসে পড়েছি মেয়েকে খাইয়ে দিয়ে। আজকের মেনুতে ছিল লুচি আর দেখো ছোলার ডাল, তার সাথে ছিল বাঁধাকপি আর কুমড়োর তরকারি, তারপর শেষ পাতে চাটনি, দই মিষ্টি, পাঁপড়, এসব ছিলই। দেখো চলো তাহলে খেয়ে নিই। খাওয়ার পরে আবার কিন্তু চলে এসেছি শ্রাদ্ধের জায়গায়, এখানে গীতা পাঠ করা হচ্ছে। জানো তো, গীতা পাঠ শুনতে আমার ভীষণ ভালো লাগে, সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ আমি গীতা পাঠ শুনছিলাম, বেশ ভালোই লাগছিল শুনতে। এদিকে গীতা পাঠ হচ্ছিল আর এদিকে শ্রাদ্ধের কাজও চলছিল। তো খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ আমার ছোট মেয়ে জেগে গিয়েছিল আর কান্নাকাটি করছিল। তারপর বড় মেয়েকেও ঘুম পাড়াতে হলো। তারপর বিকেলবেলা এই দেখো একটা ফুলের ঘর সাজানো হয়েছে, এটা কিন্তু শ্মশানে গিয়ে দিয়ে আসতে হবে, এটাকে ফুল ঘর বলে। তো এটা মানে যারা মেয়েরা আছে তারাই দেবে, আমার ননদেরা সেজন্য দেখো বসে গিয়েছে। হ্যাঁ, আর এদিকে বামুন ঠাকুর মন্ত্র বলছে, আর যেসব রীতিনীতি করতে হয় সেগুলো কিন্তু করানো হচ্ছে। সমস্ত নিয়মকানুন পালনের পর কিন্তু দেখো ফুলঘর নিয়ে চলে যাওয়া হচ্ছে শ্মশানে। কাকিমার আজকে কিন্তু কাজের শেষ হলো। দেখো আমার ননদেরাও যাচ্ছে, আর সবাই খুব কান্নাকাটি করছিল।
মনটা বেশ ভারাক্রান্ত লাগছিল। এই ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা দেখলে তারা অবশ্যই কাকিমার জন্য প্রার্থনা করো যেন ওনার স্বর্গবাস হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।